ভূতের গল্প কথাটা শোনা মাত্রই আমাদের মনে একটা কৌতূহল উঁকি দিয়ে ওঠে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নকে দূরে রেখেও মানুষ গল্প পড়া বা শোনার আনন্দেই ভূতের গল্প ভালোবাসেন। ছোট থেকে বড় এই বিষয়কে ঘিরে কম বেশি আমরা সবাই আগ্রহী। এই প্রেক্ষাপটকে ঘিরেই আমাদের আজকের গল্প পথের ভয়। বাসটা হাতছাড়া হওয়ায় রাতে একা একা রাস্তা দিয়ে হাঁটছি। চওড়া পিচ রাস্তা, রাস্তার পাশে বড় বড় উঁচু গাছ আর দুধারে ঘন জঙ্গল। অন্ধকার রাস্তায় সেলফোনের ব্যাকলাইটটা জ্বালিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি। আকাশে অসংখ্য তারা, তার মধ্যে ধোঁয়া ধোঁয়া মেঘের আনাগোনা অহরহ চলছে। ঘড়িতে দেখলাম সবে 9:30 বাজে, কিন্তু চারপাশ কি অদ্ভুতভাবে নিস্তব্ধ, ভাবাই যায় না। কোন আক্কেলে যে হেঁয়ালি করে বাস স্টপে গেলাম। উফ, আমার মতো আস্ত গাধা বোধহয় পৃথিবীতে আর দুটো নেই। মনেই ছিল না আজ রাত 9টার বাসই শেষ বাস, এরপর আর কোনো ঘুমঘুমিগামী বাস নেই। রাগ করে আর কি লাভ, যা হওয়ার তো হয়েই গেছে। একবার সামনে পিছনে তাকালাম, কোনো জনমানবের চিহ্ন নেই। ঠিকই তো, এখন এখানে কেই বা বেড়াতে আসবে। মৃদু মধুর হাওয়া বয়ে যাচ্ছে, তার উপর ছন্দ মিলিয়ে গাছের পাতার শিরশির শব্দ ভেসে আসে। আশেপাশে জঙ্গলের ঝোপ দেখে মনে হয় যদি কোনো প্রকার হিংস্র প্রাণী থেকে থাকে, আক্রমণ করলে আমি একা স্থানে প্রায় অসহায়। মাঝে মাঝে সেখান থেকে নানা রকম উৎকট শব্দ ভেসে আসছে। 10-15 মিনিট হাঁটার পর রাস্তার পাশে একটা আলো দেখতে পেলাম, বৈদ্যুতিক আলো। আলোটা স্থির হয়ে আছে। এতক্ষণ ধরে অন্ধকারের বাহু ডোরে চলার পর যখন একটু আলোর দর্শন পেয়েছি, অমনি যেন মনটা খুশিতে ভরে উঠল। দ্রুত এগিয়ে গেলাম। একটা চায়ের দোকান, টিনের ছাউনি দেওয়া। সেই দোকানে একজন রোগা মতন লোক বসে আছেন, বোধহয় ঝিমোচ্ছেন। আমি ডাক দিলাম, দাদা শুনতে পাচ্ছেন? আমার ডাক শুনে তিনি কেমন যেন চমকে উঠলেন, বিচলিত সুরে বললেন, এ ডাকে? এই যে আমি। আমার সর্বাঙ্গে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর বললেন, দেখে তো জ্যান্তই মনে হয়, তো কি বিপদে পড়লে? বাহ, না বলতেই জেনে গিয়েছেন দেখছি। লোকটা অদ্ভুতভাবে হেসে উঠল, তারপর বলল, অনেক বছর ধরেই এই দোকানে বসি, কত রকম অভিজ্ঞতা যে আমার হয়েছে কি বলবো। আচ্ছা, বুঝতে পেরেছি। এর মানে আগেও অনেকে আপনার দোকানে এই মাঝরাতে বিপদে পড়ে এসেছে? তা বলতে পারে। আসলে ঘুমঘুমি তো এখনো অনেক দূরে, আর পারছি না। শেষ বাসটা ধরতে পারলাম না। জল আছে? দিন না একটু, হেঁটে হেঁটে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। লোকটি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আমি অবাক হলাম, বললাম, কি হলো দাদা? লোকটি আমায় একটা গ্লাসে জল দিয়ে বলল, তুমি এই রাস্তা দিয়ে যে এতক্ষণ ধরে হেঁটে এসেছো, তা তোমার সাথে কিছু হয়নি তো? কি হবে বলুন তো? কিসের কথা বলছেন? না মানে কেউ কোনো রকম বিরক্ত করেনি তো? কারা? চোর ডাকাত? আমাকে ধরলে দুটো জামা কাপড় ছাড়া তেমন কিছুই পেত না। বলে সামনের বেঞ্চিতে একটু বসলাম। হাঁটতে হাঁটতে পা দুটো ধরে গেছে, আর পারছি না দাঁড়িয়ে থাকতে। চোর ডাকাতের ভয় এখানে নেই বললেই চলে। তাহলে আর কিসের ভয়? ওই আত্মারা। আত্মা মানে? ভূত? কি করছেন মশাই, তারা শুনে ফেলবে তো। আমি সশব্দে হেসে উঠলাম, হাসতে হাসতে বললাম, দাদা, ভূত প্রেত তো এখনকার দিনে আর চলে না। আর যদি চলে তাহলে যাদের মাথায় গন্ডগোল আছে তারাই শুধু শুনবে। হাসানোর জন্য আর তেমন কিছু পেলেন না মশাই। লোকটি ভয়ানকভাবে গম্ভীর হয়ে গেল, ধীরে ধীরে বলল, আমি সত্যিই বলছি, আর আপনাকে মিথ্যে বলে আমার কী বা লাভ? আমি লোকটার দিকে তাকালাম। হঠাৎই একটা দমকা হাওয়া এসে স্থির আলোটাকে আন্দোলিত করল। শান্ত কণ্ঠে বললাম,
আচ্ছা, এখানে যে ভূত আছে সেটা আপনি জানলেন কেমন করে? আমি নিজেই তাদের হাতে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও ও সে অনেক ঘটনা। আচ্ছা, সে নয় ঠিক আছে, কিন্তু ঘটনাটা কি বলা যাবে? তুমি যখন নিজেই শুনতে চেয়েছো তাহলে বলি। আচ্ছা, বলুন তাহলে। লোকটি জল খেয়ে একটু প্রস্তুত হয়ে নিল, তারপর তার কাহিনী বলা শুরু করলো। সে অনেক বছর আগের কথা, প্রায় 20 বছর আগে। আমার বয়স তখন ওই 25। এখানে সেখানে কাজ খুঁজছিলাম। প্রায় কয়েকদিন অনেক ছোটাছুটি করার পরে একটা তেল কোম্পানির ট্রাকের ড্রাইভারের কাজ পেলাম। রাতেই আমার ডিউটি থাকতো। মাইনে বেশ ভালোই পেতাম। যা পেতাম তার থেকে অল্প কিছুটা নিজের কাছে রেখে বাকিটুকু বাড়িতে পাঠিয়ে দিতাম। সে রাত 10টা-11টার দিকে ট্রাকে করে তেল বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ শুরু হতো। বেশ ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল। আমার সহকর্মীরাও বেশ ভালোই ছিল, মালিক পক্ষও ভালো ছিল। একদিন উপর থেকে আদেশ এলো যে তেলের বড় ক্যানগুলো ঘুমঘুমির গোডাউনে জমা রাখতে। সব তেল রাখার গোডাউনগুলো নাকি ভর্তি হয়ে গিয়েছিল। আগে সব সময় আমার সাথে একজন বা দুজন থাকতো, কিন্তু সেদিনকে আমার সাথে কেউ ঘুমঘুমি যাওয়ার কাজ পায়নি। অর্থাৎ আমায় একাই যেতে হবে। সেদিন ছিল শ্রাবণ মাসের রাত। অঝোরে বৃষ্টি পড়ছে, থামার কোনো নামগন্ধই নেই। সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল তা 1 মিনিটের জন্য থামেনি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। এমন দিনের রাতেও আমাদের কাজ থেমে থাকলো না। রাত 11:30টার দিকে আমায় ট্রাকের চাবি দেওয়া হলো। কালো রঙের সম্পূর্ণ বিদেশি ট্রাক। মানুষের যেমন নতুন কিছু পাওয়াতে খুব খুব আনন্দ হয়, ঠিক তেমনি এই নতুন ট্রাকটা চালাতে পারবো ভেবে মনে মনে খুব আনন্দ পেলাম। ট্রাকে এক এক করে তেলের ক্যানগুলো তুলে দেওয়া হলো। আমাকে যাওয়ার সবুজ সংকেত দেওয়া মাত্রই আমি মহানন্দে গাড়িখানা চালু করে যাত্রা শুরু করলাম। প্রবল বর্ষণের পরিবেশে নতুন ট্রাকের নতুন সিটে বসে বেশ আরামেই যাচ্ছিলাম। এখন যেমন চওড়া রাস্তা হয়েছে, আগে তেমনটা ছিল না। তখন চারপাশে আরো বেশি ঝোপঝাড় ছিল। এই রাস্তা দিয়ে মানুষ একা কখনো কোথাও ভুলেও যেত না, কারণ এই রাস্তাটি অভিশপ্ত। বলে লোকটি থেমে হালকা কেসে উঠল। আমি কাঁধ থেকে ব্যাগটা নিচে নামিয়ে রাখলাম। এরপর বললাম, আচ্ছা, কি কারণে অভিশপ্ত হলো? লোকটি গম্ভীর সুরে বলে উঠল, এখন অবশ্য কোথাও ডাকাতের উপদ্রব হয় না, হলেও খুবই নগণ্য। যাই হোক, এই এলাকায় এক দুর্দর্শ ডাকাত ছিল, যার নাম ছিল নীলদর্প সর্দার। প্রতি শনিবার মাঝরাতে অন্ধকারে বের হয়ে গ্রামের সকল লোকজনের সব লুট করত আর তাদের বেঁধে এখানে নিয়ে আসতো। নীলদর্পের ডাকাত দল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। বন্দুক, রাইফেল, ছুরি, দা সব কিছুই ছিল তাদের কাছে। পুলিশও ভয়ে তাদের সাথে লড়তে যেত না, কারণ তাদের সাথে লড়তে যাওয়া মানে এই মৃত্যুর জন্য আরো 10 পা বাড়ানো। সাক্ষাৎ জমদূত ছিল এই নীলদর্প ডাকাত, আর ছিল ভীষণ দয়ামায়াহীন। যাদের যাদের বাড়িতে লুট করা হতো, সেই সব বাড়ির প্রত্যেকটা সদস্যকে ধরে এনে এই রাস্তার মাঝে খুন করে পাশে ঝোপঝাড়ে ফেলে দিত। পরের দিন পুলিশ এসে কিছু লাশ উদ্ধার করত মাত্র, আর কিছুই খুঁজে পেত না। এইভাবে এমন মৃত্যু বাড়তে বাড়তে তা এমন এক পর্যায়ে পৌঁছায় যে গ্রাম জনমানব শূন্য হয়ে যাচ্ছিল। তখন পুলিশ অতিষ্ঠ হয়ে বিশাল পুলিশ বাহিনী আর গ্রামবাসীদের নিয়ে নীলদর্পের আস্তানার হানা দেয়। সকলে ধরা পড়লেও নীলদর্প পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
তাকে কেউ আর কখনো দেখেনি কোথাও। আর তার কিছুদিন পর থেকেই শোনা যায় যে এই জায়গায় অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। এদিন মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে ট্রাক চালাচ্ছিলাম। রাস্তা ছিল একদম ফাঁকা। এই বৃষ্টি না তো রাস্তায় ট্রাকের গতিটা একটু বাড়িয়েই দিলাম। যখন গতিটা বাড়িয়ে ট্রাক চালাচ্ছি তখন হঠাৎই মনে হলো কেউ যেন ট্রাকের গতির সাথে সমানে ছুটে আমার দিকে লক্ষ্য রাখছে পাশের জানলা দিয়ে। এদিকে বারবার তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, কিন্তু যখন এই সামনের দিকে তাকিয়ে ট্রাক চালাচ্ছি অমনি আমার মনে হয় যেন আমার উপর কে নজর রাখছে। ভাবলাম মনের ভুল হয়তো, এই বৃষ্টির রাতে কত কিছুই না দেখা যায়, এতে আর ভাবার কি আছে। এই বলে মনকে কোনো রকমের প্রবোধ দিলাম। আকাশ লাল হয়ে আছে, তার মাঝে ঘন ঘন বিদ্যুতের শিরা উপশিরাগুলো উদিত হচ্ছে। সাবধানে কিছুক্ষণ চলার পর আমাকে হঠাৎ সজোরে ব্রেক চাপতে হলো। যা দেখছিলাম তা রীতিমতো বিস্ময়কর। এত আশ্চর্য হয়েছিলাম যে আমি প্রায় বাক্যহীন হয়ে পড়লাম। দেখি এই ঘোর শ্রাবণ দুর্যোগ রাতে রাস্তার মাঝে একটা বাচ্চা মেয়ে পুতুল নিয়ে একা একা খেলছে। তার আশেপাশে কেউ কোথাও নেই। হেডলাইটের তীব্র আলো তার সর্বাঙ্গে পড়া সত্ত্বেও তার কোনো ভ্রুক্ষেপই নেই। হর্ন বাজালাম না, কারণ অতিরিক্ত আওয়াজে মেয়েটা যদি খুব ভয় পেয়ে যায়। তাই জানলার পাশের ঝাপটা সরিয়ে তাকে ডাক দিলাম, ইঞ্জিনের শব্দ তুললাম, কিন্তু কোনো দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। জানলা দিয়ে একটা দুর্গন্ধ ভেসে এলো, নাড়ি যেন উল্টে যায়। কিছুক্ষণ বসে বসে ভাবছিলাম যে এই মেয়েটার বাবা মা আছে তো, এত রাতে এই বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় কীভাবেই বা সাহস করে বসে আছে। আমি দেখে তো ব্রেক চাপলাম, কিন্তু অন্য চালকরা যদি না দেখেই গাড়ি চালায় তাহলে নিজ্ঞাত ওই মেয়েটির মৃত্যু হবে। একটা ছাতা মাথায় দিয়ে ট্রাক থেকে নামলাম। এত বৃষ্টি, নামতে না নামতেই আমার প্যান্টটা হাঁটু অবধি ভিজেই গেল। মেয়েটির কাছে গিয়ে তাকে ডাক দিলাম, খুকি, ও খুকি, শুনছো? সে তাকালো না, তাড়াও দিল না, যেন আপন মনেই খেলে চলেছে। বৃষ্টির আঘাতে তার শরীর পুরো ভিজে একাকার। তার লম্বা চুলের জন্য মুখটা ঢাকা পড়ে গেছে। এই এক টুকরো মেয়েকে এভাবে কেই বা ফেলে গেল? বোকার মতো খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। নিজে ভিজে তার মাথার উপর ছাতা ধরলাম, প্রশ্ন করলাম, হাস্যরসিক ভয়ও দেখালাম, কিন্তু কিছুতেই কিছু হয় না। এমন মেয়ে আমি জীবনে দেখিনি বাপু। তার হাতে কয়েকটা আঘাতের চিহ্ন দেখলাম, সে নিয়ে তাকে আর আমি কোনো প্রশ্ন করলাম না। হঠাৎ দেখি দুর্গন্ধটা এবার বেশি প্রকট হচ্ছে। বাধ্য হয়ে নাকে রুমালটা চাপা দিলাম। ঠিক এই সময় ধারে কাছে অপ্রত্যাশিত একটা বজ্রপাত হলো। আমি তো ভয় চমকে উঠলাম, আর মেয়েটাও কেমন যেন একটা অদ্ভুত স্বরে কাঁদতে শুরু করলো। কয়েক সময় পর আরেকটা বজ্রপাত হলো। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা একদম ঠিক হবে না, মেয়েটাকেও তো নিরাপদ জায়গায় রাখতে হবে। আমি যখন মেয়েটাকে কোলে নিতে গেলাম তখন বলে লোকটা এক বিকৃত ভয়ে আচ্ছন্ন হয়ে প্রবলভাবে কেঁপে উঠল। আমি উদ্বেগ আর কৌতূহল মিশ্রিত সুরে বললাম, তখন তখন কি? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যখন মেয়েটাকে কোলে নিতে গেলাম তখন টের পেলাম যে এরই মধ্যে আমার পাশে আরেকজন এসে দাঁড়িয়েছে। সে যে কখন কোথা থেকে এলো
কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে দেখি আমার কাঁধে একজনের স্পর্শ পড়ল। সে আমার কাঁধে খুব জোরে খামচে ধরতেই ব্যথায় মৃদু আঁতকে উঠলাম। এই বৃষ্টির মধ্যেও তার হাতে শীতল স্পর্শ বুঝতে পারছিলাম। বরফের মতো ঠান্ডা সেই হাত। রগরগে গলায় গম্ভীরভাবে বলল, বাচ্চা চুরির মতলব বুঝি? কথাটা শুনে আমার ভীষণ রাগ হলো। তার দিকে তাকিয়ে বললাম, আজব তো, না জেনে শুনে কি সুন্দরভাবে বলছেন আপনি বাচ্চা চুরির মতলব। সেই লোকটার মুখ কাগজের মতো সাদা, কাড়া নাক আর মোটা গোঁফ, খুব লম্বা। আমার কথাটা শুনে সে অদ্ভুতভাবে হেসে উঠল। আজ যা দিনকাল পড়েছে, এইসব প্রশ্ন তো উঠবেই। চারপাশে বাচ্চা চুরির হিড়িক লেগেছে যে। আরে বাচ্চা চুরি করে আমার কি বা লাভ? কি লাভ? হাতের মধ্যে যখন করকরি টাকার নোটটা গুঁজে দেওয়া হবে, তখন লাভ হবে না? ধুর মশাই, আমার কোনো ওইসব কুমতলব নেই। আমি যে কাজ করি তাতে ভালোই মাইনে পাই, আর অত শত লোভ আমার নেই। আচ্ছা, আচ্ছা, আপনি কি এই মেয়েটিকে চেনেন? মানে এই মাঝ রাস্তায় বৃষ্টির দিনে একা একা বসে খেলা করছে। বলে মেয়েটির দিকে তাকালাম। এতক্ষণে মৃদু সুরে সে হঠাৎ গান শুরু করেছে। মেয়েটির কণ্ঠে গান শুনে হঠাৎ চমকে উঠলাম, কারণ তার গলার স্বর অন্য সব বাচ্চাদের মতো না। এই কণ্ঠ শুনে আমার সর্বাঙ্গ মুহূর্তের জন্য কেঁপে উঠল। লোকটি আমার প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে বলল, খেলতে দিন ওকে। অনেকদিন এইভাবে মন মতো খেলতে পারেনি তো। কি বলছেন বলুন তো মশাই, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটাকে তার ইচ্ছা মতো খেলতে দিন, তাকে বিরক্ত করবেন না। যদি বিরক্ত করেন তাহলে আপনার ভীষণ দুর্ভোগ সহ্য করতে হতে পারে। লোকটা যে কি বলছে না বলছে এক বিন্দুও বুঝতে পারলাম না। তার কাগজের মতো সাদা মুখের দিকে শুধু চেয়েই ছিলাম। ভাবলাম, লোকটি কি পাগল নাকি পাগল না হয়েও পাগলের মতো কথাবার্তা বলছে। কোন কারণে আমার কপালে দুঃখ আসবে শুনি? লোকটি নিরুত্তর হয়ে রইল। লোকটির মনের ভেতরে যে কিছু একটা জট পাকছে সেটা ভালো মতোই বুঝতে পারলাম। লোকটার চোখ হঠাৎ হিংস্র হয়ে উঠল। আমি একটু অবাক হয়ে গেলাম। জোরে হাওয়া বইছে। রাস্তায় বৃষ্টির জলরাশি যেন হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে। ঘন ঘন গাছপালাগুলো হঠাৎই চঞ্চল হয়ে উঠল। এই দ্রুত বয়ে চলা বাতাসের টানে রাস্তায় দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ল। কোনো মতে ভারসাম্য রেখে দাঁড়িয়ে রইলাম। হাত থেকে ছাতারা ততক্ষণে ফসকে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেছে কে জানে। মেয়েটা তখনও গুনগুন করে চলেছে, আইরে পুতুল, জল ভিজে বৃষ্টিতে সঙ্গে নিয়ে অনেক ফুল বাঁধবো তোর খোপাতে। আমার সাথে যাবি তুই মাসির বাড়ি, পিসির বাড়ি। সেই বীভৎস দুর্গন্ধ আবার নাকে এসে ঝাপটা দিয়ে গেল। বৃষ্টিতে দাঁড়িয়ে সময়ের পর সময় ভিজেই চলেছি। লোকটাকে দেখলাম হঠাৎই চুপ হয়ে রইল। বোধহয় সেই মেয়েটির শিশুসুলভ গান শুনে সে আনন্দ পাচ্ছে। আমি ভেবেই পেলাম না কি করব। মেয়েটি রাস্তার একেবারে মাঝে বসে রয়েছে, আর এই অজানা অচেনা লোকটা মেয়েটিকে বিরক্ত করতে মানা করছে। এখন যদি মেয়েটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, লোকটি নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করবে। আমি বাবা শান্তিপ্রিয় মানুষ, অত সব ঝগড়া ঝামেলা আমার সহ্য হয় না। আর ঘুমিতে বেশি দেরি করে গেলেও সমস্যা, বাবুদের কাছে আবার জবাবদিহি করতে হবে। না,
আর এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। আমি পেছন ফিরে ট্রাকের দিকে পা বাড়াতেই লোকটা এবার হঠাৎ করে বলে উঠল, যাচ্ছেন কোথায়? এখানে কি আর দাঁড়িয়ে থাকা চলে? তেলের ক্যানগুলো সময় মতো গোডাউনে পৌঁছে দিতে না পারলে চাকরিটাই হয়তো থাকবে না। তাছাড়া এই দুর্যোগে এই খোলা রাস্তায় স্বাভাবিক মানুষজন নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে পারে না। দূরে আবার হঠাৎ করে কোথাও বজ্রপাত হলো। তখন দেখলাম আমার কথাটা শুনে লোকটি কেমন করে যেন একটা হাসলো। মনে ধারণা হলো লোকটি বোধহয় সত্যিই পাগল, আর সাথে এই মেয়েটিও। বাচ্চাদের মনে ভয় ডর বলে একটা জিনিস থাকে, সব কিছুতেই বলতে গেলে তাদের একটা স্বাভাবিক ভয় থাকেই। এত ঘন ঘন বজ্রপাত হচ্ছে আর তার সাথে প্রচণ্ড হাওয়া। আমার মতো একজন পরিণত মানুষ ভয় মরে যাচ্ছে, তাহলে বাচ্চাদের তো কোনো কথাই নেই। আর এই লোকটা খালি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। নিশ্চয়ই পাগলখানা থেকে পালিয়ে এসেছে লোকটা। এইসব ভেবে যথেষ্ট বিরক্তই হলাম। এমন আজব লোক যে এই পৃথিবীতে আছে তা আমি জানতাম না। সিটের উপর একটা বড় প্লাস্টিক বিছিয়ে বসে পড়লাম। গাড়ির ইঞ্জিনের আওয়াজ এই ভারী বৃষ্টির শব্দের কাছে হার মানছে। একদম পাশ কাটিয়ে খুব কষ্ট করে তাদেরকে পেরিয়ে গেলাম। হেডলাইটের আলো তাদের অগ্রাহ্য করে সামনে গিয়ে পড়ল। ট্রাকের গতি কমিয়েই চালাচ্ছি। যদি সামনে আবার এইরকম আজব প্রাণী নির্বোধের মতো রাস্তার মাঝে বসে থাকে। আমার মনের মধ্যে তখনও সেই মেয়েটির ছড়া গান বেজে উঠছে। এবার একটু বিরক্তই হলাম। বারবার মন থেকে সেটা ঝেড়ে ফেলতে চাইছি, কিন্তু কোনো মতেই পারছি না। শেষে অকারণে হর্ন বাজাতে শুরু করলাম। যদি হর্নের শব্দটা শুনে স্টিয়ারিংয়ের দিকে খেয়াল হয়। প্রায় আধ ঘন্টা চলার পর একটা বাঁক পড়ল। ততক্ষণে বৃষ্টি অনেকটাই কমে গেছে। ট্রাকটা রাস্তার উপর দিয়ে সশব্দে এগিয়ে চলেছে। একটু গুনগুন করে গান শুরু করলাম। গলাটা হঠাৎ একটু শুকিয়ে এসেছিল। পাশেই জলের বোতলটা ভর্তি করে রাখা ছিল, কিন্তু বোতলটা নিতে গিয়েই চাপা আর্তনাদ করে চমকে উঠলাম। ভয় বিস্মিত হয়ে আতঙ্কে কাঠ হয়ে গেলাম। পাশের সিটে একটি স্ত্রীলোক বসে আছে। নববধূর মতো লাগছে। পরনে লাল পাড় শাড়ি, হাতে ও গলায় সোনার চুড়ি ও গয়না। তার হাতের তালুতে আলতা লেগে আছে, কিন্তু সে হাত যেন আগুনে ঝলসে গেছে। ঘোমটা একদম গলা পর্যন্ত নাবিয়ে দেওয়া। স্থির হয়ে বসে আছে সে, এক বিন্দুও নড়ছে না। দেখে মনে হবে লাল শাড়ি পরা এক পুতুল বসে আছে যেন। তার কোলের উপর বোধহয় একটা ছোট্ট সিঁদুর কৌটো। কিছুক্ষণ চুপ করেছিলাম। এই গভীর রাতে একজন স্ত্রীলোক যে আমার পাশে সিটে বসে আছে তা দেখে কিছুটা বিস্মিতই হলাম। উনি কি আমায় চেনেন নাকি? আর উঠলই বা কখন? আমার মন বড্ড প্রশ্ন কাতুরে। কোনো কিছু দেখলেই প্রথমে সেটা সব কিছু নিয়ে মনে প্রশ্ন জাগে, তারপর তার বিচার। ট্রাকটার গতি আর একটু ধীর করলাম। তারপর এই রহস্যময় স্ত্রীলোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আর আমার গাড়িতে উঠলেনই বা কী করে? ভেবেছিলাম উনি হয়তো উত্তর দেবেন না, কিন্তু আমি মিথ্যে প্রমাণিত হলাম। ঘোমটার ভেতর থেকে সে বলে উঠল, আমি নতুন বউ। নতুন বউ? সে এবার তার সেই ঝলসানো মতো হাতগুলো সামনে আরেকটু মেলে ধরল। ট্রাকের ভেতরে ছোট লাইটের আলোতে সেই ভয়ঙ্কর হাত দুটোর দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেল আমার। এরকম হাত কি কোনো সাধারণ মানুষের হয় নাকি? হাতের শিরা উপশিরাগুলো
মারাত্মকভাবে ফুলে আছে। ওরা হাতের মাংসগুলো ফেটে গিয়েছে জায়গায় জায়গায়, আর ফেটে যাওয়া মাংসের ভেতর থেকে হলদেটে সাদা কিছু একটা আবঝাভাবে বোঝা যাচ্ছে। বুঝলাম সেটা হাড়। ভয়ে ভয়ে বললাম, আপনার আপনার হাতের অবস্থা মানে এমন কি করে হলো? আমার হাত আগুনে পুড়ে গেছে। বৃষ্টি এখন টিপ টিপ করে পড়ছে। অনেক দূরে মেঘের মধ্যে বিদ্যুতের শিরা উপশিরাগুলো দেখতে পেলাম। মাঝে মাঝে প্রচণ্ড জোরে বাতাস বইছে। স্ত্রী লোকটি কিছু না বলে চুপ করে রইল। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি আপনি থাকেন কোথায়? আমি গৌরবপুরে থাকি। আপনি আপনি ট্রাকে এসে বসেছেন কেন? তাও কোনো কিছু না বলে। আবার আপনি সম্পূর্ণ অপরিচিত অচেনা একজন। আর আপনি যেটাই উঠেছেন সেটা কোম্পানি ট্রাক, সোজা ঘুমঘুমিতে যাবে, অন্য কোথাও যাবে না। আর আপনি উঠলেনই বা কখন? স্ত্রী লোকটি আমার কোনো কথার জবাব না দিয়ে হঠাৎ ভারী গলায় বলে উঠল, এটা আমাদের জায়গা, আর আমাদের জায়গায় যা ইচ্ছে তাই করি। এমন দাদাগিরি কথা শুনতে পেয়ে অনেকক্ষণ বোকার মতো স্টিয়ারিং ধরে বসেছিলাম। আর চোখে কয়েকবার স্ত্রীলোকটির দিকে তাকালাম। আচ্ছা, আপনার আপনার স্বামী কোথায়? আপনার কি অনেক সাহস, নাকি এখনো বুঝতে পারছেন না আমি কে? কেন? সে আমার কথার উত্তরে তার ভয়ঙ্কর আগুনে ঝলসে যাওয়া হাতটা উঠিয়ে সামনের দিকে নির্দেশ করে বলল, সামনে দেখুন। স্ত্রী লোকটির কথা মতো সামনে তাকাতেই প্রবল আতঙ্কে আমি আর স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। স্টিয়ারিং ঘুরে গিয়ে রাস্তার পাশে একটা মোটা গাছের সাথে ট্রাকটা ধাক্কা লেগে গেল। ভাগ্যিস গতিটা একদম ধীর করে দিয়েছিলাম, না হলে আর বাঁচতামই না। তবুও নাকটা ফেটে গেছে, রক্ত বের হয়ে ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, আর বাম চোখে ভীষণভাবে ব্যথা পেয়েছি। ট্রাকটা রাস্তার পাশে একটু নিচু হয়ে দাঁড়িয়েছিল। সামনের অংশে জায়গায় জায়গায় ফাটল ধরেছে। ধীরে ধীরে মুখ তুলে সামনে আবার তাকালাম। দেখি খাকি হাফ প্যান্ট পরা খালি গায়ে একটা মাথা কাটার লোক রাস্তার উপর বসে একটা মাংস কাটার বড় ছুরি রাস্তার মধ্যে অনবরত ঘষে চলেছে। তার সারা গায়ে রক্ত। হঠাৎ করে দেখলাম সেই মাথা কাটা লোকটি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ করে পাশের সিটে চোখ যেতেই দেখি সেই মহিলাটি আর ট্রাকের মধ্যে নেই। এইদিকে সেই মাথা কাটা লোকটি আমার দিকে অনবরত এগিয়ে আসছে। আমি অনেক চেষ্টা করে ট্রাকের দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়লাম। ট্রাক থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে ট্রাকের পেছনে চোখ যেতেই সেই স্ত্রী লোকটি আবার নজরে পড়ল। কিন্তু তার দিকে নজর যেতেই যা দেখলাম, আবার তাতে রক্ত হিম হয়ে গেল। দমকা বাতাসে স্ত্রীলোকের ঘোমটা খুলে গেছে। আতঙ্কিত হয়ে যা দেখলাম, একটা পোড়া মুখ, যার নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না, শুধু দুটো সাদা চোখ বোঝা যায়। চোয়ালের এক পাশে কোনো মাংস নেই, দাঁত কয়েকটা অস্বাভাবিকভাবে বের হয়ে আছে। সেই মাথাহীন প্রেতাত্মা আর স্ত্রীলোকের প্রেতাত্মা যখন হিংস্র হয়ে আমার কাছে এলো, আমি তখন প্রাণপণে দৌড় লাগালাম। কিন্তু কয়েক পা যেতেই মনে হলো আশেপাশের ঝোপঝাড় থেকে তখন যেন শয়ে শয়ে প্রেতাত্মা বেরিয়ে আমারই দিকে তেড়ে আসছে। যেন মনে হচ্ছিল আমার জন্যই তারা এতক্ষণ অপেক্ষা করেছিল।
কিছু দূর যেতেই সেই বাচ্চা মেয়েটি আর সেই লোকটিকে আবার দেখা গেল। এরা এরা সবাই ভূত, সবাই প্রেতাত্মা, সবাই অশরীরী। বাচ্চা মেয়েটি তার পুতুলকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর আর আশ্চর্যজনকভাবে পুতুলের ছেঁড়া জায়গা থেকে রক্ত ঝরছে। এদের এদের সবার চোখ ধবধবে সাদা। সমস্ত শক্তি দিয়ে আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কিন্তু আমার এই আর্তনাদ আর প্রার্থনা যেন শুধু আমি একাই শুনলাম। কেউ কেউ কোথাও নেই এখানে যে আমাকে সাহায্য করবে। আর আর কোনো সচেতন মানুষও এই অভিশপ্ত রাস্তায় রাত বিয়েতে আসে না। এক পর্যায়ে এসে আমি একটু হাঁপিয়ে উঠলাম। দৌড়ানোর গতি কমিয়ে সামনের দিকে তাকাতেই লোকটা এবার একটু থামল। তার মুখে কেমন যেন ভয়ের ছাপ সুস্পষ্ট। লোকটি স্থির হয়ে বসে আছে। আমি বললাম, তারপর কি হলো? সামনের দিকে তাকিয়ে একটা একটা ছোট মতো মাঠ চোখে পড়ল। আর সেই মাঠের মাঝখানে একটা একটা ভাঙা বাড়ি দেখতে পেলাম। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কাছে তো কোনো আলো ছিল না, আপনি দেখলেন কেমন করে? ভয় পেলে মানুষের ইন্দ্রিয়গুলো এতটাই সক্রিয় হয়ে ওঠে যে সেটা পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। আচ্ছা, বুঝলাম। তারপর? আমার তখন মনের অবস্থা এমন ছিল যে কোথাও গা ঢাকা দিতে পারলেই বাঁচি। তাই রাস্তা ছেড়ে সে ভাঙা বাড়ির দিকে ছুটলাম। বাড়িটা বেশি বড় ছিল না বোধহয়। উপরের ছাদ অর্ধেকটা ভেঙে বাকিটুকু ঝুলছিল। যে কোনো সময়ই বাকি অংশটুকু ভেঙে পড়তে পারে। বড় বড় পা ফেলে আমি বাড়িতে ঢুকে অন্ধকারে একটা জায়গায় চুপ করে বসে রইলাম। এদিকে এদিকে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। বাইরে আবার অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। এইভাবে প্রায় 15 মিনিট বসে থাকার পর আমি হঠাৎ করে অনুভব করলাম যে এই বাড়িতে আমি ছাড়াও অন্য কারোর অস্তিত্ব রয়েছে। আচমকা একটা বিদ্যুতের ঝলকে দেখতে পেলাম আমার থেকে মাত্র 3 হাত দূরে একটা কালো মানুষের ছায়া মূর্তি। সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকূপ হয়ে উঠল। মনে হলো যেন চারপাশ থেকে কিসব অদ্ভুত শব্দ ভেসে আসছে। বুঝতে পারলাম সেই প্রেতাত্মারা এখানে উপস্থিত হয়েছে। আমার কেমন যেন মনে হলো এই সারা বাড়িটাকে যেন তারা ঘিরে ফেলেছে। ভীষণ ভয় আর আতঙ্কে আমি ঘরের এক কোণে জবুথবু হয়ে বসে রইলাম। মনে হলো যেন আমার চিন্তা শক্তি লোপ পেয়েছে। যেন এই অতৃপ্ত প্রেতাত্মাদের সাথে সাথে এই ভয়াল অন্ধকারও আমার ভয়ঙ্কর মৃত্যুর উদযাপন করতে চায়। তাই তারা আমাকে ঘিরে রাখছে বারবার। হাতে ভর দিয়ে সামান্য উঠে দাঁড়াতেই একটা খসখসে ঠান্ডা হাত আমার গলা টিপে ধরল। এত জোরে গলা টিপে ধরেছে যেন মনে হচ্ছে আমি দেওয়ালের সাথে গেঁথে গেছি। হঠাৎ করে বিদ্যুতের এক ঝলকে লক্ষ্য করলাম দূরে ওই বাচ্চা মেয়েটি আর ওই স্ত্রী লোকটি সহ শত শত প্রেতাত্মা আমার মৃত্যু লীলায় মেতে উঠেছে। আমি ছটফট করতে লাগলাম। আমার জিভ বেরিয়ে এসেছে। হাতগুলো এবড়ো থেবড়ো দেওয়ালে ঘষা লাগার ফলে চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আমার নিজেরই অজান্তে কেমন যেন একটা গোঙানি হতে লাগলো। হঠাৎই লক্ষ্য করলাম সেই মূর্তিটি একটা বড় ধারালো ছুরি নিয়ে আমার দিকে তুলে ধরতেই কিছু জলের ছিটে এসে গায়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে সেই হাতটি গলা থেকে আলগা হয়ে গেল।
পাশে একজন অতিকায় মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতে মরার খুলি। সেই খুলির উপর এক এক আশ্চর্যভাবে আগুন জ্বলছে। হঠাৎই গর্জন করে তিনি আমাকে বলে উঠলেন, এদিকে আয় বেটা, এদিকে আয়। ভালো করে লক্ষ্য করে বুঝলাম তিনি একজন তান্ত্রিক। ভয়ঙ্কর হলেও তিনি মানুষ। আলোটা উঁচিয়ে আমায় আবার বললেন, দেখ বেটা দেখ। চারপাশে ঘর ভর্তি প্রেতাত্মা, এক একজনের বীভৎস রূপ। কি ভয়ঙ্কর দৃশ্য তা তা ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন। আত্মকণ্ঠে বলে উঠলাম, আমি খুব বিপদে পড়েছি, আমায় বাঁচান। তোর ভয় নেই, এরা তোকে কিছু করতে পারবে না। এবার বলতো, তুই এই ঘরে ঢোকার সাহস পেলি কেমন করে? বলতে গিয়ে বারবার আমার কথা জড়িয়ে যাচ্ছিল। ওনাকে কোনো মতে বুঝিয়ে বললাম, বুঝেছি, এখানে কোনো ভূত প্রেতের দোষ নেই, দোষটা আসলে তোর। রাতের বেলায় এই পথে কেউ যায় না, অন্য রাস্তা আছে তো, ওখান দিয়ে যেতে পারলি না? সময় কম ছিল তাই মাঝপথে থামিয়ে দিয়ে তিনি ভয়ঙ্কর গর্জন করে ধমকের সুরে বলে উঠলেন, সময় বাঁচাতে গিয়ে এখন কি হলো? আমি যদি সময় মতো না আসতাম কি হতো তখন? বেঘরে তো অতৃপ্ত প্রেতাত্মাদের হাতে প্রাণটা যেত। এখন আমার ইচ্ছা করছে তোকে আমি চিবিয়ে খাই। ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন, ভুল হয়ে গেছে আমার। এখন পালা এখান থেকে, পালিয়ে যা। তারপর সেদিনকার মতো সেখান থেকে তান্ত্রিকের কৃপায় পালিয়ে গেলেও সেই তান্ত্রিক বাবার সঙ্গ আমি ছাড়লাম না। তবে আমার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তিনি আমাকে তন্ত্রবিদ্যা শিক্ষা দেন এবং আমাকে শিষ্যরূপে গ্রহণ করেন। আমি যখন রাত বিরেতে এই রাস্তা দিয়ে যাই তখন সেই প্রেতাত্মাগুলো আমার পিছু নেয়, কিন্তু কাছে আসতে পারে না, কারণ আমার মধ্যে এখন তন্ত্রমন্ত্রের শক্তি রয়েছে। আসলে এখানে দোকান দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। রাত বিরেতে যারা এখানে ভুল করে আসে তাদেরকে প্রেতাত্মার কবল থেকে বাঁচাতেই এখানে ছোট্ট একটা দোকানের মতো করলাম, যাতে তারা নিরাপদে থাকতে পারে। আমার মোহ কাটল। লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললাম, বাহ, দারুণ গল্প। গল্পটা বেরোলে কিন্তু বেশ নাম হবে আপনার। তবে কি জানেন তো, আমার না এসব বিষয়ে কোনো রকম বিশ্বাস না থাকলেও শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে। লোকটা ম্লান হেসে বলল, তাহলে ওইদিকে দেখো বলে আঙুল দিয়ে নির্দেশ করলেন। আর সেই দিকে তাকাতেই আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। এ কি, কে যেন লাল শাড়ি পরে ঘোমটা টেনে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার পাশে একটা মাথা কাটা দেহ বড় একটা ছুরি নিয়ে তার রাস্তার মাঝে সশব্দে খসে চলেছে। শুনছিলেন আজকের গল্প পথের ভয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণায় আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।